আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি বি এম মিজানুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান, কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অতি সম্প্রতি একটি পরিবর্তিত 30 দিনের যে পরিবর্তিত সিলেবাস দেওয়া হয়েছে, সেই সিলেবাসের আলোকে আমি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এ বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ক্লাস কিন্তু আমি তোমাদেরকে এই কয়েকদিনের মধ্যে নিব। তোমরা গুরুত্ব সহকারে এই ক্লাসগুলো দেখো এবং সেভাবে প্রস্তুতি গ্রহণ করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বইয়ের 75 পৃষ্ঠাটি বের করি এবং আমরা সূচক এবং লগারিদমের গাণিতিক সমস্যাগুলো সমাধানের আজকে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, সূচক সম্পর্কিত সূত্রগুলো আমরা জানতে পারবো এবং এই সূচক আমাদের কেন প্রয়োজন, কী জন্য আমরা সূচক লগারিদম করব, সেটা নিয়েও তোমাদের সাথে আমি একটু আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থীরা, তো প্রত্যেকেই আমরা জানবো আজকে সূচক সম্পর্কে, সূচকের থেকে লগারিদম সৃষ্টি আমরা লগারিদম পরবর্তী ক্লাসগুলোতে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমরা জানবো সূচক কি। সূচক, এটাকে ইংলিশে বলে হচ্ছে এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট, কেউ কেউ এটাকে বলে আবার ইনডাইসেস। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমরা জানবো সূচক কাকে বলে। সূচক বলতে আমরা কি বুঝি? কোনো রাশিতে একই উৎপাদক, কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে। কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক, সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক বলে এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয় এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি জানতে পারলাম সূচক কাকে বলে? কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক বলে, উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। তাহলে এই যে উৎপাদক থাকতেছে সেটাকে ভিত্তি বলা হয়। আমরা একটি উদাহরণস্বরূপ দেখি, যেমন এই যে 8 একটি সংখ্যা আমরা দেখলাম 2 এর পাওয়ার 3, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2, আমাদের চিন্তা করি 8 হচ্ছে 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 এর পাওয়ার আমরা লিখতে পারি 3। এই যে 2 হচ্ছে যেটা, সেটাকে বলা হচ্ছে ভিত্তি, আর এই যে উপরে 3 যেটা, এটা হচ্ছে সূচক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জিনিসটা বলতে চাচ্ছি যে কোন রাশিতে একই উৎপাদক কতবার আছে, দেখে 8 2 আছে 3 বার, এই 3 হচ্ছে উৎপাদকটি সূচক, আর যে ভিত্তি যেটা আমার উৎপাদক যেটা 2, সেটাকে বলা হচ্ছে ভিত্তি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাকে আছে যে কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটি সূচক বলা হয় এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাকে জানতে পারছি যে সূচক কাকে বলে। সূচক ও ভিত্তি সম্বলিত রাশিকে সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। সূচকীয় রাশি বলে। কিন্তু শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ে সূচক এবং সূচকীয় রাশি সম্পর্কে কিন্তু বিস্তারিত জানতে পারবো।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু সহজেই জেনে নিলে যে সূচক কাকে বলে। এখন আমরা জানবো এই সূচক আমাদের জীবনে কি প্রয়োজন, সূচক আমরা কেন করব, সূচক কিভাবে আসলো, তাই না? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে 75 পৃষ্ঠায় যে তোমাদের গণিত সাধারণ গণিত বইটা আছে, সেখানে কিন্তু এই যে সূচকের কেন আসলো, কি জন্য প্রয়োজন, এটা কিন্তু অধ্যায়ের শুরুতে কিন্তু এনসিটিভি শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু তোমাদের একটা বার্তা দেওয়া আছে। তা নিশ্চয়ই তোমরা এই বার্তাটা পড়ে নাও, তাই না, শুরুতে। এবং যারা নবম ও দশম শ্রেণী উচ্চতর গণিত বিষয়ে পড়াশোনা করবে, তাদের কিন্তু নবম অধ্যায় সূচক ও লগারিদমের কথা লেখা আছে। আমরা কিন্তু সেই অধ্যায়গুলো কিন্তু দেখতে পারি। তাহলে এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমি বলবো, এই যে সূচক এবং লগারিদম কী কাজে লাগে, এটা আমরা কেন করব। তো শিক্ষার্থীরা, তোমরা জেনে অবাক হবে যে অনেক বড় সংখ্যা বা অনেক ছোট সংখ্যা বা রাশিকে সূচকের সাহায্যে লিখে অতি সহজে প্রকাশ করা যায়। ফলে হিসাব গণনা এবং গাণিতিক সমস্যাটা অনেক সহজ হয়। তাহলে অনেক বড় রাশি বা অনেক ছোট রাশিকে সূচকের সাহায্যে খুব সহজে প্রকাশ করা যায়। ফলে হিসাব গণনা, গাণিতিক সমস্যা সমাধান করা সহজ হয়। প্রিয় শিক্ষার্থীরা, সূচকের মাধ্যমে সংখ্যার বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপে প্রকাশ করা যায়। তাই সূচক প্রত্যেক শিক্ষার্থীর সূচকের ধারণা থাকা এবং এর প্রয়োগ সম্পর্কে জ্ঞান থাকা কিন্তু অত্যাবশ্যকীয়। প্রিয় শিক্ষার্থীরা, যে কথা বলতেছিলাম বৈজ্ঞানিক পদ্ধতি, আমরা যদি এখানে একটি সংখ্যাকে চিন্তা করি 5 2 3 0 0 0 0 0 0 0, তাহলে অনেক শিক্ষার্থী কিন্তু আমাদের এটা মনে রাখতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এটা বৈজ্ঞানিকভাবে প্রকাশ করতে পারি 2.53 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10 এর পাওয়ার 10 দিয়ে কিন্তু আমরা বৈজ্ঞানিক রূপে কিন্তু এটাকে প্রকাশ করতে পারি। অর্থাৎ এই যে সূচকের সাহায্যে, সূচক দেখো, এই যে উপরে 10 হচ্ছে তার সূচক, আর এই যে তোমার ভিত্তি হচ্ছে 10, 10-এর ভিত্তি। অর্থাৎ আমরা যদি এটাকে চিন্তা করি 2 4 6 8 10, এই 10টিকে আমরা কিন্তু এই করে এই বৈজ্ঞানিকভাবে প্রকাশ করলাম, তাহলে কিন্তু মনে হয় 5.2 10 টু দি পাওয়ার 10। এটা কিন্তু আমাদের মনে রাখা বা হিসাব করা কিন্তু অনেকটা সহজতর হয়ে যায়। এটা গুণ করা, ভাগ করা বা যোগ করা অনেকখানি সহজ হয়ে যায়, প্রিয় শিক্ষার্থীরা। তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে সূচকটা আমাদের কি কাজে লাগে। তো প্রিয় শিক্ষার্থীরা, সূচক থেকে লগারিদম সৃষ্টি হয়েছে। ক্যালকুলেটর এবং কম্পিউটার আসার আগে কিন্তু আমাদের যত বৈজ্ঞানিক হিসাব নিকাশ এবং গণনার কাজ সব কিন্তু আমরা এই সূচক এবং লগারিদমের সাহায্যে করতাম। প্রিয় শিক্ষার্থী, আধুনিক সমাজে আমরা ক্যালকুলেটর বা কম্পিউটার গণনার কাজে ব্যবহার করছি, যে কারণে আমাদের কিন্তু এই যে লগ সারণী বা সূচকীয় যে সূত্রের প্রয়োগটা কম করা লাগে, প্রিয় শিক্ষার্থীরা। তথাপি কিন্তু আমাদের জন্য এই যে সূচক এবং লগারিদম কিন্তু ক্যালকুলেটর ছাড়া ব্যবহার না করে বা তোমার কম্পিউটার ব্যবহার না করে কিন্তু আমরা করতে পারি সূচকের সূত্র প্রয়োগ করে। তা এই সূত্র, শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের সাথে আলোচনা করব সূচকের কিছু সূত্র নিয়ে, যা আমাদের কিন্তু প্রতিনিয়ত দরকার। প্রিয় শিক্ষার্থীরা, তুমি কিন্তু এখানে পূর্ণ সংখ্যা সম্পর্কে আমি বলেছি যে পূর্ণ সংখ্যার কিছু সূচক হয়। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে, শুধু পূর্ণ সংখ্যা নয়, ভগ্নাংশ, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং তোমার মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা প্রত্যেক কিন্তু সূচক হতে পারে, যা তোমরা উচ্চতর সাথে জানতে পারবে। আমরা তোমাদের জেনারেল ম্যাথে এবং হায়ার ম্যাথে কিছু মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব, কিন্তু সাধারণ দশমিক বা পূর্ণ সংখ্যাই তোমাদের নিয়ে আলোচনা করা হবে। তবে কিছু মূলদ বা অমূলদ সংখ্যা বা তোমার মূল নিয়ে আমরা কত এনতম মূল নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জেনে নেব সূচক এবং এই সূচকের রাশির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো সূচক কাকে বলে বা জেনে নিয়েছো। আমরা এখন সূচক কী কাজে ব্যবহার করবো সেটাও আমরা জেনেছি। এখন আমরা এই সূচকীয় রাশিমালা বা এই সূচকীয় রাশি যেটা আছে তার কিছু সূত্র সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব, এবং এই সূত্রগুলোর প্রয়োগ নিয়ে আমি তোমাদের কিছু গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো, প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা চলে যাচ্ছি সূচকের সূত্রাবলী। সূচক সম্পর্কিত সূত্র। সূচক সম্পর্কিত সূত্র। তবে প্রিয় শিক্ষার্থী, আমরা বলবো এটাকে ইন্ডেক্স লস। ইন্ডেক্স কিন্তু সূচক আমরা বলি। এই সূচক সম্পর্কিত সূত্রগুলার প্রথমে আমি যে সূত্রটি তোমাদের সাথে আলোচনা করছি, প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রটা হচ্ছে গুণের সূত্র। তাহলে গুণের সূত্র আমরা দিলাম, এই যে ভিত্তি, এরপর এম, গুণ, এরপর এন। দেখো এখানে গুণ সম্পর্কিত এটা সূত্র।
তাহলে আমরা জানি এই যে গুণ সম্পর্কে সূত্র যদি বোঝায় তোমরা লিখে নাও, এই যে ভিত্তি এ ঠিক থাকবে m প্লাস n। তোমরা কিন্তু সপ্তম শ্রেণীতে কিন্তু ষষ্ঠ শ্রেণীতে কিন্তু এ ধরনের অঙ্ক করেছো, তোমরা কিন্তু তখন সূত্রটা হয়তো খেয়াল করোনি। এরপর 3 গুণ এরপর 2 ছিল তোমাদের, তোমরা কিন্তু এরপর 3 প্লাস 2 এরপর 5 এ ধরনের অঙ্ক তোমরা সপ্তম শ্রেণীতে কিন্তু করেছো এবং ষষ্ঠ শ্রেণীতে কিন্তু তোমরা এই ধরনের অঙ্ক কিন্তু অনেকটা কিন্তু জেনেছো। তাহলে আমরা জানি যে এই সূচকের ক্ষেত্রে কিন্তু এই সূত্র থেকে কিন্তু এই অঙ্কটা হয়েছিল। তাহলে আমরা কি বলতে পারি যে সূচকের সময় কি হয়, সূচকের বেলা গুণ যখন থাকে পাওয়ারে যোগ হয়, অর্থাৎ এই যে এর সূচকের এবং এর সূচকের এই m প্লাস n যোগ হচ্ছে গুণ আছে বলে এটা হচ্ছে গুণের সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা কি বা এই mnটা বা থেকে আসলো, তাই না? তাহলে প্রিয় শিক্ষার্থীরা আবার বলছি, এই যে এখানে এটা a বিলংস টু হচ্ছে r, এই r হচ্ছে বাস্তব সংখ্যা, তোমরা প্রত্যেকে জানো, তোমরা প্রথম অধ্যায়ে শিখেছো r হচ্ছে বাস্তব সংখ্যার প্রতীক। আর এখানে যে mn আমি বলছি, এই mn বিলংস টু n, এটা স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1 2 3 4। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু বুঝতে পারছো এই শর্তের ক্ষেত্রে কিন্তু এই সূত্রগুলো প্রযোজ্য হচ্ছে যে a পর m গুণ এর পর m প্লাস n, a বিলংস টু r বাস্তব সংখ্যা a এবং mn বিলংস টু n যা স্বাভাবিক সংখ্যাকে নির্দেশ করছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা সূত্র কিন্তু একটা জেনে নিলাম যে এরপর m গুণ এরপর n, এই সূত্রটা কি হচ্ছে এরপর m প্লাস n। আমরা যদি ভাগের সূত্রটা চিন্তা করি, গুণের সূত্র শিখেছি, ভাগের সূত্র যদি শিখি করো এরপর m ভাগ এরপর n, তাহলে কি হবে দেখো তো, ভাগের সাথে পাওয়ার পরে বিয়োগ হবে, অর্থাৎ এরপর m ভাগ এরপর n সমান এরপর m ভাগ n। তোমরা কিন্তু এই যে অষ্টম শ্রেণীতে শিখেছো এরপর 6 ভাগ এরপর 2 কি হয়েছে দেখো, এরপর 6 মাইনাস 2 অর্থাৎ এরপর 4। তোমরা কিন্তু অনেকে কাটাকাটি করেও দিয়েছো যে এরপর 2 এরপর 6 এরপর 4 থাকে, তাই না? কিন্তু এটা কি করে আসলে আপনি কাটাকাটি করে না, কিন্তু সূত্রকীয় সূত্র মেনে চলতেছে, ভাগের সূত্রটা এরপর m ভাগ এরপর n সমান এরপর m মাইনাস n। প্রিয় শিক্ষার্থীরা, কিন্তু এটা কিন্তু সব ক্ষেত্রে হবে না, তোমাদের মনে সন্দেহ, কিন্তু সব ক্ষেত্রে হবে না। আমাদের কিন্তু জানতে হবে যে এরপর m মাইনাস n কখন হচ্ছে, যখন m গ্রেটার দ্যান n, অর্থাৎ যখন m গ্রেটার দ্যান n হচ্ছে তখন কিন্তু আমরা বলতে পারছি যে এই সূত্রটা বা m যখন n সমান হচ্ছে। কিন্তু যদি n গ্রেটার দ্যান m হয়, অর্থাৎ nটা যদি বড় হয়, সেই ক্ষেত্রে কত হবে প্রিয় শিক্ষার্থীরা? সেই ক্ষেত্রে 1 বাই n মাইনাস n। প্রিয় শিক্ষার্থীরা, যদি nটা m এর থেকে বড় হয় সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটা কিন্তু একটু পাল্টে যাচ্ছে, অর্থাৎ এরপর m ভাগ এরপর n সমান এরপর m মাইনাস n 1 বাই এরপর m মাইনাস n, অর্থাৎ কিন্তু তখন সূত্রটা কিন্তু ব্যতিক্রম হয়ে যাচ্ছে। যখন নিচেরটা বড় হবে পাওয়ার, তখন কিন্তু তোমার এই যে 1 বাই হয়ে যাচ্ছে। 3 নাম্বার সূত্র তোমাদের সাথে আলোচনা করছি আমি, সূত্রটি হচ্ছে গুণফলের ঘাত। গুণফলের ঘাত 3 নম্বর সূত্রটি তোমাদের বইয়ে আছে, গুণফলের ঘাত a গুণ b। আমরা দেখি এরপর m ঘাত এরপর n, তাহলে এরপর n ঘাত এরপর n যদি আমরা দিই, গুণফলের ঘাত কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করছি প্রিয় শিক্ষার্থীরা। সূত্র নাম্বার 3 তোমাদের বইয়ে আছে, দেখে নাও। গুণফলের ঘাত a b এরপর n, অর্থাৎ এরপর n গুণ এরপর n। তাহলে এই যে ab এরপর n, অর্থাৎ এরপর n এবং b এর পর n, এইটা হচ্ছে তোমার গুণফলের ঘাতের সূত্র, যে দুইটা রাশির উপরে কিন্তু n আছে, তাহলে আমরা এরপর n দিতে পারতেছি, b এর পর n দিতে পারতেছি, এটা গুণফলের ঘাতের সূত্র। নাম্বার 4 ভাগফলের ঘাত। একইভাবে আমরা কিন্তু ভাগফলের ঘাত সূত্রকে আমরা করতে পারছি, তাই না? তাহলে a বাই b এর পাওয়ার n সমান এর পাওয়ার n ভাগ b এর পাওয়ার n। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে গুণফলের ঘাতে কিন্তু দেখা যাচ্ছে যে a b এর পাওয়ার n, অর্থাৎ এর পাওয়ার n গুণ b এর পাওয়ার n, a বাই b এর পাওয়ার n সমান এর পাওয়ার n বাই b এর পাওয়ার n। এটা হচ্ছে গুণফলের ঘাত এবং ভাগফলের ঘাত সম্পর্কে তোমরা কিন্তু একটা সূত্র শিখতে পারছো, তাই না? তাহলে তোমরা কিন্তু অলরেডি 4টা সূত্র শিখে ফেলে গুরুত্বপূর্ণ। 5 নম্বর সূত্রটা আমরা একটু লিখে নিই খাতায়, এটা সত্যি খাতায় তুলে নাও। আমি কিন্তু সূত্রগুলো তোমাদের এক জায়গায় করে দিচ্ছি তোমাদের মনে রাখার সুবিধার জন্য, তোমাদের পড়ার রুমের সামনে কিন্তু এটা টানিয়ে রাখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, ঘাতের ঘাত তোমাদের বইয়ের ভাষা অনুসারে আমরা কিন্তু লিখছি ঘাতের ঘাত এর পাওয়ার m এর
এই ঘাত এম এর ঘাত আবার এন, এরপর এম, তারপর এন আমরা যদি বলি তাহলে আমরা এটাকে বলতে পারছি এরপর এম এন। দেখো ঘাত দুটা কিন্তু পাশাপাশি গুণ হয়ে গেল, এরপর এম তারপর এন। দেখো সূত্রটা হচ্ছে ঘাতের ঘাত এরপর এম এন। নাম্বার 6, প্রিয় শিক্ষার্থীরা এই যে 6 নম্বর সূত্রটা আমরা জানবো শূন্য সূচক। এটা হচ্ছে শূন্য সূচক। এই শূন্য সূচক আমরা যখন করব এরপর শূন্য ইজ ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন যাচ্ছি কিন্তু শূন্য সূচক এরপর এন এরপর 0 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এ নট ইজ ইকুয়াল টু 0। যদি এ নট ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে কিন্তু শূন্য সূচকের মানটা কত হচ্ছে 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যে সূত্রটা জানবো সেটা হচ্ছে এই যে ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক সূচক, ঋণাত্মক সূচক আমরা জানছি এই ঋণাত্মক এর পর মাইনাস এন অন বাই এর পর এন। দেখো এখানে ঋণাত্মক সূচক আছে মাইনাস এন, অর্থাৎ এর নিচে চলে যাচ্ছে অর্থাৎ অন বাই এর পর এন, যেখানে আমরা বলতে পারি এ নট ইজ ইকুয়াল টু 0 এবং বলতে পারি আমরা এন বিলংস টু এন। এই যে এন এর মানটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এই যে তোমরা তো জানো শূন্য সূচক কত, এরপর 0 ইজ ইকুয়াল টু 1, ঋণাত্মক সূচক কত এরপর মাইনাস এন ইজ ইকুয়াল টু 1 বাই এরপরে। এবং তোমাদের জন্য সর্বশেষ যে সূত্রটা দরকার প্রিয় শিক্ষার্থীরা সেই সূত্রটি হচ্ছে এন তম মূল। এন তম মূল, এন তম মূলের সূত্র যদি আমরা করি এই রুট অফ এরপর এন। প্রিয় শিক্ষার্থীরা আমাকে রুট অফ এরপর এন দিচ্ছি, তার মানে হচ্ছে এরপর 1 বাই এন, 1 বাই এন। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা যদি এরপর যে একটু আগে পেয়েছি তাই না 1 বাই এন, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু বলতে পারছি এই যে রুট অফ 1 বাই, আমরা কিন্তু রুট পরে কিন্তু জানি 1 বাই 2 তাই না, রুটের মধ্যে 3 যদি 1 বাই 3, এটা হচ্ছে এন তম মূলের সূত্র কিন্তু মেনে চলছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই যে কয়েকটা সূত্র তোমরা জানলে, এই যে তোমার 8টা সূত্র আছে এই 8টি সূত্র কিন্তু তোমাদের সূচক এবং লগারিদমের যে সূচক সম্পর্কিত সূত্র আছে, ইনডেক্স লস, গুণের সূত্র আছে এরপর এম গুণ এরপর এম সমান এরপর এম প্লাস এন, ভাগের সূত্র আমাদের এরপর এম ভাগের পর এম সমান এরপর এম মাইনাস এন, গুণ ফলের ঘাতের সূত্র এ ইন্টু বি এরপর এম সমান এরপর এন গুণ বির পর এন, ভাগ ফলের ঘাত আমরা পাচ্ছি এ বাই বি এরপর এন ভাগ বির পর এন, ঘাতের ঘাত সূত্র হচ্ছে এরপর এম তারপর এন সমান এরপর এম এন, শূন্য সূচক হচ্ছে এরপর 0 ইজ ইকুয়াল টু 1, যেখানে এ নট ইজ ইকুয়াল টু 0, ঋণাত্মক সূচক হচ্ছে এরপর মাইনাস এন সমান 1 বাই এরপর এন, এ নট ইজ ইকুয়াল টু 0, এন বিলংস টু এন, এন তো মূলের সূত্র হচ্ছে রুট ওভার এন এরপর এন এরপর 1 বাই এন। তবে শিক্ষার্থীরা তোমরা কিন্তু এই সব কয়টা সূত্র কিন্তু বাস্তব সংখ্যা এ বিলংস টু আর এবং এম এন বিলংস টু এন স্বাভাবিক সংখ্যার জন্য কিন্তু প্রযোজ্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায়টির সূত্রগুলো সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা এই সূত্র সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের এই যে অধ্যায়ভিত্তিক যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি আমরা। এবং দেখো এই অধ্যায় থেকে কিন্তু এক্সেট প্রশ্ন প্রায় এসে থাকে এবং তোমাদের জন্য কিন্তু এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এদের থেকে আসলে কিন্তু সবাই কিন্তু আনসার করে, কারণ অধ্যায়টা কিন্তু তুলনামূলক অন্যান্য অধ্যায় থেকে কিন্তু একটু সহজও, বুঝলে কিন্তু খুব সহজে এই অধ্যায়টিকে রাইট করা যায়। প্রিয় শিক্ষার্থীরা আমরা শুরুতে যাচ্ছি কোশ্চেন নাম্বার 1। দেখো বলা আছে সরল করো 1 থেকে 8। 4.1 1 নম্বর অঙ্কটি তোমরা একটু দেখে নাও কি আছে। 7 এরপর কিউব গুণ 7 এরপর -3 বাই হচ্ছে 3 গুণ 3 এর পর -4। তারপরে শিক্ষার্থীরা আমরা কিন্তু এই যে গাণিতিক সমস্যাটি করলাম এই গাণিতিক সমস্যায় দেখো এখানে 7 গুণ 7, এখানে দেখো ভিত্তি কিন্তু 7 একটা আছে, পাওয়ার এবার গুণে আছে, পাওয়ার পরে যোগ হবে তাই না, এই যে যোগ দিলাম। এখানে দেখো ভিত্তি কিছু নয় মানে কি এক ভিত্তি লেখা লাগে না, অর্থাৎ 1 এই সূত্র অনুসারে কিন্তু প্লাস ইন্টু -4 আছে, এখানে দেখে নাও। সেক্ষেত্রে এই সূত্র অনুসারে কিন্তু আমরা করছি 3 পর 3 প্লাসে মাইনাসে -3 3 প্লাসে মাইনাসে -4। তাহলে প্রশিক্ষণটা কি হচ্ছে 7 এর পাওয়ার 0 3 এর পাওয়ার -3। দেখো 3 বিয়োগ 3 শূন্য হচ্ছে এখানে, আর 1 বিয়োগ 4 -3 হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কোনো কিছুর পাওয়ার 0 অর্থাৎ আমরা সূত্র জানি এর পাওয়ার 0 = 1,
সেক্ষেত্রে 7 পর 0 যেগুলো আমরা অন লিখতে পাচ্ছি। আমরা আরেকটা সূত্র জানি, এর পর মাইনাস অন সমান সমান 1/a, তাই না? তাহলে এখানে 3 পর মাইনাস অন আমরা কি লিখতে পারি, 1/3 কিউব, তাই না? তাহলে কি হচ্ছে 1/3 কিউব মানে 27। আমাদেরকে ভাগ আছে গুণ করে উল্টা দিই, তাই না? কি হচ্ছে দেখো তো, 27কে 27, অর্থাৎ আমরা এই যে 27 কিন্তু তোমাদের উত্তর পেয়ে যাচ্ছ। তা প্রিয় শিক্ষার্থীরা, এই যে 1 নম্বর গাণিতিক সমস্যাটি আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে আমরা সূচক সাপেক্ষে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি, তাই না? 2 নম্বর যে গাণিতিক সমস্যাটি আছে, দেখো তোমাদের বইয়ে কি আছে দেখো সবাই, এটা খুব সহজে আমরা করতে পারছি, তাই না? পাশাপাশি 2 নম্বর গাণিতিক সমস্যা তোমরা দেখে নাও, যারা 1 নম্বর এখনো তুলতে পাওনি তারা একটু তুলে নাও। 7 স্কয়ার এনতম মূল আছে 3 গুণ আছে √7 বাই হচ্ছে 7 √7 আছে বাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাকে দেখছি 7, এই যে রুট ওভার কিউব থাকলে নিচে দেখো 3 চলে যাচ্ছে, আর 7 এর পর দেখো 1/3 রুট ওভার 3 আছে দেখো এখানে ঘনমূল, আর এই যে দেখো √7 অর্থাৎ আমরা 7 এর পর 1/2 বলতে পারছি, তাই না? রুট এখানে হচ্ছে হাফ। সেই ক্ষেত্রে দেখো 7 এখানে গুণেও আছে ভাগেও আছে, দেখো বেস কিন্তু গুণে আছে, তাহলে আমরা গুণের সূত্র দিই 2/3 প্লাস 1/3, গুণের সময় পাওয়ার পরে যোগ হয়, তোমরা জানো সূত্রটা, এর পরে n গুণ এর পর n সমান n পর n প্লাস n, আর ভাগ থাকলে সেই পাওয়ারটা বিয়োগ যায়। দেখো নিচে যে √7 পাওয়ার হাফ ছিল সেটাকে আমরা বিয়োগ করলাম, তাহলে 3 3 2 এর লসাগু হচ্ছে 6। সেক্ষেত্রে তোমার কত হচ্ছে দেখো তো, 2 থেকে যাচ্ছে 1 থেকে যাচ্ছে, এবার এখানে দেখো 3 লসাগু 3 ওকে 3। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এই যে গাণিতিক সমস্যাগুলো আছে, তাই না? আমরা কিন্তু সহজে কিন্তু সমাধান করার চেষ্টা করছি, তাই না? তাহলে দেখো এখানে তোমাদের যে বইয়ে আছে, বইয়ে আমাদের 7 এর পর স্কয়ার, অর্থাৎ এখানে আমরা 2/3 বসালাম, 1/3 এবং হাফ, তাই না? 2/3 থেকে দেখো কি থাকতেছে 3, কিন্তু 6 আমাদের 2 বার, তোমরা দেখো খেয়াল করে দেখো 2 দুগুণ 4, 2 বার, সেক্ষেত্রে 2 কে 2, আর 3 2 আছে 3 বার, 3 কে 3, কি থাকে সাথে পর দেখো 4 3 4 2 6, 6 বিয়োগ 3 থাকে 3, 3/6, 3/6 তোমরা কাটাকাটি করতে পারো, শর্ট ফর্মে লিখতে পারো লঘিষ্ঠ আকারে, অর্থাৎ 1/2, √7 এর পর 1/2, অর্থাৎ আমরা কি বলতে পারি √7। তো শিক্ষার্থীরা এটাই কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে √7। তাহলে দেখো কত সহজে কিন্তু আমরা সূত্র জানলে এরকম গাণিতিক সমস্যাগুলো কিন্তু সমাধান করতে পারছি, তাই না? তো সূত্রকেও এই যে রাশি আছে, সূচকের রাশির কিন্তু সমাধান তুলনামূলক সহজ। এই অংশগুলো কিন্তু ছোট অংশ, এটা তোমাদের জ্ঞানমূলক অংশে কিন্তু 2 মার্কসের বা 2 নম্বরে কিন্তু এটা এসে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 3 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করি। তোমরা একটু দেখে নাও 3 নম্বর গাণিতিক সমস্যা কি আছে, 2 পর -1 প্লাস 5 এর পর -1 এর পাওয়ার আছে -1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আবার দেখে দেখো এই যে -1 এর যে সূত্রটা আছে, তাই না? এই ঋণাত্মক ঘাত, এই ঋণাত্মক ঘাত সূত্র তোমরা সবাই জানো, এর পর -n = 1 এর পর n, অর্থাৎ এই যে ঘাত আছে 1, অর্থাৎ 1/2, 2 এর পর -1 1/2, 5 এর পর -1 হচ্ছে 1/5, এবং এই পুরোটার পর কিন্তু -1 আছে। আমরা ভিতরে 2 এবং 5 এর লসাগু করি, 2 এবং 5 এর লসাগু হচ্ছে 10। সেই ক্ষেত্রে 2 বার 10 এর মধ্যে আছে কতবার, 5 বার, আর 5 10 এর মধ্যে আছে 2 বার, তাহলে 5 যোগ 2, তাহলে 5 যোগ 2 কত হবে বলতো 7, তাই না? তাহলে 7/10 আমরা পাচ্ছি হচ্ছে এই রাশিটার মান। কিন্তু এটার আবার দেখো এই যে ঋণাত্মক সূচক রয়েছে, তাহলে আমরা 1 করেছি 1/7/10, দেখো 7/10টা কিন্তু এই যে নিচে অংশে চলে যাচ্ছে, তাহলে এটা যদি আমরা ভাগ আছে গুণতে উল্টে দিই, তাহলে কিন্তু এটা মান 10/7। এই 10/7 এটা একটা অপ্রকৃত ঘনসংখ্যা পেলাম, এটাকে তোমার দশমিক করে দিতে পারো চাইলে, 7 10 এর মধ্যে যায় হচ্ছে একবার, অর্থাৎ 1/3 এটা আমরা করতে পারছি, বা এটাও আমি উত্তর হিসেবে রাখতে পারছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে গাণিতিক সমস্যাগুলো আছে, এই ছোট ছোট গাণিতিক সমস্যাগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে এবং একটু তোমাদের সাথে ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, যেন তোমরা সহজে এটা সূত্রে বসিয়ে এটা করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 4 নম্বর অঙ্কটাও একই নিয়মে করি আজকে। তোমরা যারা এই অঙ্কটা
বুঝতে পারছো না তারা কিন্তু পরবর্তী ক্লাসগুলোতেও চোখ রাখবে। আমরা কিন্তু এগুলো নিয়ে কিন্তু পরবর্তী ক্লাসে একটু আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 4 নম্বর গাণিতিক সমস্যাটা এখানে দেখি। 2 এর পাওয়ার -1 প্লাস 3b এর পাওয়ার -1 তার পাওয়ার আবার -1 দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো 2 এর পাওয়ার -1, এটা নিচে চলে গেল। 3b এর পাওয়ার -1, বিটা নিচে চলে যাচ্ছে। দেখো তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে ঋণাত্মক ফাংশনের ঋণাত্মক সূচকের যে সূত্র সেই অনুসারে কিন্তু এটা হচ্ছে। তাহলে আমরা লসাগু যদি করি ab, দেখো 2 গুণ b 2b, 3 গুণ a 3a, তাহলে 3a প্লাস 2b এর পাওয়ার -1 আছে। তাহলে এই -1 টাকাতে নিচে চলে যাচ্ছে, তাহলে 3a প্লাস 2b এর বাই হচ্ছে ab। তাহলে এটা আমরা উল্টে দিলে কি হবে, ab বাই 3a প্লাস 2b। তাহলে এটাই হচ্ছে তোমার এই যে 4 নং গাণিতিক সমস্যা তার সমাধান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু খুব সহজে বুঝতে পারছো যে এই যে গাণিতিক সমস্যাগুলো আছে, এই গাণিতিক সমস্যাগুলো কিন্তু খুব ছোট এবং আমরা কিন্তু খুব সহজে কিন্তু এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই গাণিতিক সমস্যাগুলো খুব সহজে কিন্তু আমরা সমাধান করে নিতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করলাম, এই তোমরা যে দেখলে সূচকীয় রাশি, তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এই সূচকীয় রাশি সম্পর্কে আমি আরও 2টি বা 3টি ক্লাস নিব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের ক্লাসে এগুলো জানতে পারলে সূচক কাকে বলে, এই সূচকীয় রাশি বলতে আমরা কি বুঝি, এবং এই যে সূচক সম্পর্কিত যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো কিন্তু তোমরা বুঝতে পারলে বা লিখে নিলে। তো আমরা 1 থেকে এই যে 4 পর্যন্ত যে গাণিতিক সমস্যাগুলো সমাধান আজকে করলাম, নিশ্চয়ই তোমরা এই বাসায় এই গাণিতিক সমস্যাগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, যাতে তোমাদের এই অংশটা ভুল না যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি পরবর্তী ক্লাসে এর পরবর্তী যে গাণিতিক সমস্যাগুলো আছে এবং এর প্রাসঙ্গিক যে সূত্রগুলো তোমাদের প্রয়োজন সেটা নিয়ে একটু আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, ততক্ষণ সবাই ভালো থেকো। এবং এই যে শীত চলে এসছে, কুয়াশা বিচ্ছিন্ন সকাল আমরা দেখতে পাচ্ছি, এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করো। আমাদের দেশের মাননীয় শিক্ষামন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু অলরেডি আমাদেরকে ঘোষণা, শীতের সময় কিন্তু করোনার প্রাদুর্ভাব হতে পারে, এই জন্য আমরা একটু সাবধান হই, আমরা যেন হাল ছেড়ে না দিই। এই কঠিন যুদ্ধে, বৈশ্বিক মহামারীতে আমরা শিক্ষার্থীরা ঘরে থাকি এবং যেন আক্রান্ত না হয় এবং পরিবেশে অনেক যেন আক্রান্ত না হয়, সেটা সকলকে সচেতন করি। তবে প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো এবং নিয়মিত তোমাদের পাঠের কাজ চালিয়ে দাও। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ সবাইকে।